পশ্চিমবঙ্গের ছাত্র যুব আমার প্রজন্মের ছেলেমেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন। 100-150 কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পরে অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে, 7 তলা মল পুরোটাই চুরি। আমাদের মায়েরা যখন দোকানে যান গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান, সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায়। আপনি বলবেন মহিলা চোর, সঙ্গে সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে এনে দেবেন, এই যে মহিলা চোর, ভালো মহিলা চোর। আপনি বলবেন পুরুষ চোর, সঙ্গে সঙ্গে ববি হাকিমকে নিয়ে আসবে। আপনি বলবেন না না একটুখানি গোলগাল মোটা সোটা চোর চাই, বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন পার্থ চোর। আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয়, আপনার অত রোগা হয়তো পছন্দ নয়, আপনি বললেন যে একটু অলস চোর চাই। আপনি বলবেন এই তো দেখুন না মদন বাবু টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি, শুয়ে শুয়ে টাকা নিচ্ছিল। তাই বেটে চোর, মোটা চোর, পাতলা চোর, রোগা চোর, মহিলা চোর, পুরুষ চোর, হিন্দু চোর, মুসলমান চোর, যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবে। 2-3 দিনে শরীর ঠিক না হয় তখন বাড়ির লোকজন বলে যে না শরীরটা ঠিক হচ্ছে না, এবার যা একটু ডাক্তার দেখিয়ে নে, ডাক্তার দেখিয়ে একটু ওষুধ খা। অনেক সময় হয় শুধু ওষুধ খেলে ডাক্তার দেখালেও হয় না, যদি যেতে লেট হয়ে যায়, যদি যেতে সময় চলে যায়, ডাক্তারবাবু তখন বলেন আর ওষুধ খেয়ে লাভ নেই, এবার অপারেশন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাও সেরকম হয়েছে। 2011 সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, তৃণমূলকে নিয়ে এসেছিলেন, যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে, ভেবেছে তো হয় কদিন যাক আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, কিছু করেননি। 2016-তে যখন আবার তারা ফিরে এসেছেন, 2019-এ যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সাঙ্গাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে, তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে, এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যে আর ওষুধ টষুধ দিয়ে লাভ নেই, আর মিটিং মিছিল করে লাভ হবে না, এবার অস্ত্রোপচার চাই, এবার অপারেশন করতে হবে, তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে। সেই তৃণমূল বিজেপি দুই দল 11 সালের পর থেকে 2014-র পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে, আমার রাজ্যটাকে, আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে। এই ভারত, এই বাংলা সম্প্রীতির ভারত, নানা ধর্ম, নানা জাত, নানা ভাষা, নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন। 19 সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা, বলেছিলেন পরিবর্তনের সরকার হবে, গরিব মানুষের সরকার হবে, আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছে, মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। 20,000, 15,000, 30,000 টাকায় নাকি ধর্ষণ হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায়। মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন, নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন, একটা কথা ওরা রাখেননি। অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন, আমাদের কথা বলেছেন, বামপন্থীদের কথা বলেছেন যে 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না। কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না? আমরা বলছি 100 দিনের কাজের টাকা যে মানুষ পাননি, তিনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন, কোন রাজনৈতিক দল না করুন, প্রত্যেক মানুষই যাতে টাকা পায়, 100 দিনের টাকা তারা যাতে পায়, তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। বামপন্থীরা করেছে, কৃষক সভা, এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, ক্ষেত মজুর সভা, সবাই মিলে আন্দোলন করেছে। আমরা বলছি আমরা গিয়ে আপনার পাশে বসবো, আপনার ধর্ণা মঞ্চে বসবো, কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো, কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে। নরেন্দ্র মোদীর কাছ থেকে, বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে 100 দিনের কাজ পাইয়ে দেব, জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে, সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো? এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব, চাকরি দিয়ে দেবো বলে লাখ লাখ কোটি কোটি